কোন রকম সাংবিধানিকতা ছাড়া সম্পূর্ণরূপে সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে থেকে এই সংবিধানকে পরিপূর্ণভাবে প্রত্যাখ্যান করে সাংবিধানিক প্রক্রিয়ায় এই সংবিধানের আওতায় থেকে আমরা অসাংবিধানিক প্রক্রিয়াকে সাংবিধানিকভাবে পরিবর্তন করে সকল অসাংবিধানিকতাকে সাংবিধানিকভাবে সংবিধানের মধ্যে এনে আমরা এই সাংবিধানিকভাবে এই সংবিধানকে সকলের সামনে সংবিধান করার সকল সাংবিধানিক প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করেছি। আশা করি সংবিধানের বাইরে সম্পূর্ণরূপে থেকে আমরা অসাংবিধানিকভাবে হলেও পরিপূর্ণ এই সংবিধানকে আমরা এর আওতায় এসে সাংবিধানিক প্রক্রিয়ায় একটা রূপ প্রদান করতে সক্ষম হয়েছি। এ পর্যায়ে সবাইকে আবারও এই সংবিধানের মধ্যে অসাংবিধানিক থেকে শুরু করে সকল সংবিধানকে এই সংবিধানে সাংবিধানিকভাবে ঐক্যমত পোষণ করার আহ্বান জানিয়ে সবাইকে সাংবিধানিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে জানাই আন্তরিক সংবিধান। বাংলাদেশে সংবিধান প্রেমী একটা দল আছে না, জানেন তো? সংবিধান না মেনে কিছুই করে না, হাগামতাও করে না। আপনারা জানেন কোন সে দল? আমি নাম করতে চাই না, নাম বললে চাকরি থাকবে না। আমি নাম বলবো না। একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত, নাম বললে চাকরি থাকবে না। বুঝেছেন? কিন্তু সেই দল একে একে সংবিধানের সব নিয়ম কানুন ভাঙতেছে। আমাদের কপালে এমন একটা বিরোধী দল আমরা পাইছি, গৃহপালিত বিরোধী দল। তারা কি সব আলাপ করে সংসদে, কিন্তু আসল আলাপের ধারে কাছে দেওয়া যায় না। কারো গাড়ি লাগে, কারো ওয়াশিং মেশিন লাগে, মাইক্রোওয়েভ ওভেন লাগে, রাষ্ট্র নিয়ে, রাষ্ট্রের গন্তব্য নিয়ে, রাষ্ট্রের প্র্যাকটিস নিয়ে কোনো গভীর আলাপ নাই। আমরা শুনেছিলাম যে আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন এবং মাইক্রো ওভেনও দেওয়া হবে। এই পর্দা, মাইক্রো ওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি। তাইলে কেমনে সরকারি দল সংবিধান লঙ্ঘন করতেছে? আসেন এটা বুঝে দেখি। একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা অংশকে দেখতেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দেখতেছে, শিক্ষা মন্ত্রণালয়কে দেখতেছে, আইসিটি মন্ত্রণালয়কে দেখতেছে। আপনি কইবেন মন্ত্রীরা? না, কয়েকটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কাজ দেখতেছে এমন কিছু মানুষ যারা মন্ত্রী না, যারা রাষ্ট্রপতির সামনে শপথ নেয় নাই, যারা সংসদের কাছে দায়বদ্ধ না, যারা চেয়ার পাইছে কিন্তু সংসদে তাদের সেই চেয়ারে বসার কথা কেউ বলে নাই। এদের নাম উপদেষ্টা আর বিশেষ সহকারী। আজকের এপিসোড এই অনির্বাচিত মানুষদের নিয়ে। আর এই বিএনপি সারা জীবন সংবিধান করে আসছে, চিক্কর পারিছে। সেই বিএনপি নিজেই কিভাবে সংবিধানকে পাশ কাটায়, সংবিধান লঙ্ঘন কইরা আজকে এই উপদেষ্টাদেরকে নিয়োগ দিছে, সেটা আমরা দেখব। আজ দলিল দিয়ে দেখাবো। আজ আমি আপনাদের নাম ধরে ধরে বলবো কারা এই চেয়ারে বসে আছে, কিন্তু চেয়ারে বসার কোনো সাংবিধানিক অধিকার নাই। তাদের প্রত্যেকটা নিয়োগ সংবিধান বিরোধী। এদের প্রত্যেকের কার্যক্রম ভবিষ্যতে আদালতে বাতিল হবে এবং প্রত্যেকেই, আই রিপিট, প্রত্যেকে ক্ষমতার অপব্যবহার আর সংবিধান লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হবে এবং শাস্তি পাবে। বিষয়টা বুঝায় বলি। সংবিধান কি বলে? সংবিধান অনুসারে বাংলাদেশের মন্ত্রী হওয়ার নিয়ম কি? নির্বাহী ক্ষমতা কোথায় থেকে আসে? সংবিধানের 4th ভাগ 2য় অধ্যায়, এখানে পুরা সরকার কাঠামোটা লেখা আছে। আর মনে রাখবেন, নির্বাচিত সরকারের ক্ষেত্রে এখানে উপদেষ্টা বইলে কোনো সাংবিধানিক পদ নাই, একেবারে নাই। সংবিধানের 55 অনুচ্ছেদে কইছে 3টা কথা মাত্র। প্রধানমন্ত্রীকে প্রধান করে একটা মন্ত্রিসভা থাকবে, নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর কর্তৃত্বে চলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, মন্ত্রিসভা যৌথভাবে সংসদের কাছে দায়বদ্ধ থাকবে। শেষ লাইনটা মাথায় রাখেন, সংসদের কাছে দায়বদ্ধ। এটাই গণতন্ত্রের প্রাণ। মন্ত্রী যা করবে তার জবাব তাকে সংসদে দিতে হবে, জনগণের প্রতিনিধিদের কাছে দিতে হবে। এবার আসি সবচেয়ে জরুরি অনুচ্ছেদে, অনুচ্ছেদ 56(2). সংবিধান কইতেছে মন্ত্রিসভার কমপক্ষে 9 মানে 90% হইতে হবে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে থেকে, আর সর্বোচ্চ 1 মানে 10% নেওয়া যাবে বাইরে থেকে, যারা সংসদ সদস্য হওয়ার যোগ্য। এই 10%কেই আমরা বলি টেকনোক্র্যাট কোটা। খেয়াল করেন একটা মজার ব্যাপার, টেকনোক্র্যাট শব্দটা সংবিধান কিন্তু নাই, একবারও নাই। এই 56(2) এই বিধানটাই হইলো টেকনোক্র্যাটের একমাত্র সাংবিধানিক রূপ। তো মানে কি দাঁড়াইলো? সংবিধান নির্বাচিত না এমন কাউকে মন্ত্রিসভায় বসানোর একটাই রাস্তা রাখছে, মাত্র একটা। তাকে 10% কোটার মন্ত্রী বা প্রতিমন্ত্রী বানাইতে হবে, তাকে রাষ্ট্রপতির সামনে শপথ নিতে হবে, আর তাকে সংসদের কাছে দায়বদ্ধ থাকতে হবে। এর বাইরে কোনো পথ নাই।
বাংলার লুথার কিং এই সব কিছুকে অস্বীকার কইরা লঙ্ঘন কইরা অসাংবিধানিক ভাবে 4 ধরনের মানুষরে সে মন্ত্রী মর্যাদা দিছে। আসেন সেটা বুঝে দেখি। বাংলার লুথার কিং এর সরকারের মন্ত্রী আর প্রতিমন্ত্রী মর্যাদায় বসে থাকা অনির্বাচিত মানুষগুলা কারা? 4 রকম। এই 4টা শ্রেণী আলাদা করে বোঝা জরুরি, কারণ সব এক না। প্রথম শ্রেণী হইতেছে টেকনোক্র্যাট। এরা শপথ নিছে, সংবিধানের 10% কোটার মধ্যে আছে, এরা বৈধ, এদের নিয়ে আমার কোনো অভিযোগ নাই। এর মধ্যে আমার প্রিয় রজার খলিলও আছে। দ্বিতীয় শ্রেণী, এরা মন্ত্রী আর প্রতিমন্ত্রী মর্যাদা পাইছে, মন্ত্রণালয় পাইছে, কিন্তু শপথ নেয়নি। তৃতীয় শ্রেণী বিশেষ সহকারী, এরাও প্রতিমন্ত্রী মর্যাদা পাইছে কিন্তু শপথ নেয়নি। 4 নম্বর শ্রেণী প্রফেসর ইউনূস তার অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রতিমন্ত্রী মর্যাদা দিয়ে গেছিলেন, সেটারে তারেক রহমান নির্বাচিত সরকারের সময় চালু রাখছে, যেমন বিডার আশিক চৌধুরী। এই 4টা শ্রেণী মাথায় রাখেন, আমি এবার একটা একটা করে নাম ধরে যাব। টেকনোক্র্যাট করে 3 জন আছে, 2 জন পূর্ণমন্ত্রী, 1 জন প্রতিমন্ত্রী। একজন হইতেছে রজার খলিল, পররাষ্ট্রমন্ত্রী, ইনি আগে 19 সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, আপনারা জানেন। 2 নম্বর মোহাম্মদ আমিনুর রশিদ, পূর্ণমন্ত্রী। 3 নম্বর আমিনুল হক, প্রতিমন্ত্রী, সাবেক ফুটবলার। এই 3 জন রাষ্ট্রপতির কাছে শপথ নিছে। সংবিধানের 56 2 কোটার মধ্যে এই 3 জন পড়ে। 3 জন মানে 49 সদস্যের মন্ত্রিসভার 10% নিচে, সম্পূর্ণ বৈধ। এদের নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কোনো অভিযোগ নাই, বরং বলবো এটাই সঠিক পথ। সংবিধান যে রাস্তা দেখাইছে, এরা সেই রাস্তায় আসছে। কিন্তু এখন আসছে আসল কাহিনী, যারা এই রাস্তায় আসেনি, সংবিধান ভাঙছে, তারা কারা? যারা শপথ নেয়নি অথচ মন্ত্রণালয় পাইছে, পুরা 10 জন উপদেষ্টা, মন্ত্রী আর প্রতিমন্ত্রী মর্যাদা। আসেন নাম ধরে শুনি। 5 জন পাইছে পূর্ণমন্ত্রী মর্যাদা। চাঁদ আব্বাস রাজনৈতিক উপদেষ্টা, নজরুল ইসলাম খান রাজনৈতিক উপদেষ্টা, রুহুল কবির রিজভী রাজনৈতিক উপদেষ্টা, ইসমাইল জাবিউল্লাহ জনপ্রশাসন, রাশেদ আল মাহমুদ তিতুমির অর্থ পরিকল্পনা, আর 5 জন পাইছে প্রতিমন্ত্রী মর্যাদা। এগুলো পূর্ণমন্ত্রী মর্যাদা। হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ আর বেসামরিক বিমান পরিবহন। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, প্রতিরক্ষা মন্ত্রণালয়। কশা জাহেদ, পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি। মাহদি আমিন, শিক্ষা এবং প্রবাসী কল্যাণ, শ্রম এবং কর্মসংস্থান। রিয়ান আসিফ আসাদ, ডাক, টেলিযোগাযোগ, আইসিটি, বিজ্ঞান এবং প্রযুক্তি। পররাষ্ট্র, প্রতিরক্ষা, শিক্ষা, আইসিটি, অর্থ পরিকল্পনা। এগুলো কি পরামর্শদার মন্ত্রণালয়? এগুলো রাষ্ট্র মেরুদণ্ড, মূল নির্বাহী মন্ত্রণালয়। আর এই মন্ত্রণালয়গুলোর কাজ দেখতেছে এমন মানুষ যারা মন্ত্রী না, যারা শপথ নেয়নি। এবার তৃতীয় শ্রেণী, এর সঙ্গে যোগ হয়েছে প্রতিমন্ত্রী মর্যাদার সহকারী বিজন কান্তি সরকার, প্রতিমন্ত্রী মর্যাদা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘু বিষয়ক বিশেষ সহকারী। আবার সেই বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা। 2 নম্বর তানভীর গনি, প্রতিমন্ত্রী মর্যাদা, বিনিয়োগ এবং পুঁজিবাজার বিষয়ক। ওসিরিস গ্রুপ নামে একটা এশিয়ান বিনিয়োগ কোম্পানির চেয়ারম্যান সে। আশিক চৌধুরী, প্রতিমন্ত্রী মর্যাদা, বিডার বেজার নির্বাহী চেয়ারম্যান। এই আশিক চৌধুরী প্রতিমন্ত্রী মর্যাদা প্রথম দিছিল প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকার 2025 সালের এপ্রিলে। বর্তমান সরকার তাকে ওই পদে বহাল রাখছে। সে একজন ব্যাংকার, আপনারা জানেন, একসময় সিঙ্গাপুরে এইচএসবিসিতে কাজ করত। মিলায় দেখেন, প্রতিমন্ত্রী মর্যাদার 3 জন বিশেষ সহকারী শপথহীন, আরো 2 জন বিশেষ সহকারী আছে যারা সচিব আর গ্রেড 2 মর্যাদায় মন্ত্রী মর্যাদায় নেয়, তাই আমি হিসাবে ধরলাম না। এখন আসেন যোগ করি, ক্যালকুলেটর হাতে নেন। শপথ নেওয়া মন্ত্রিসভা 25 জন মন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী, মোট 49 জন, তাই তো? এর সঙ্গে যোগ করেন 10 জন উপদেষ্টা, মন্ত্রী আর প্রতিমন্ত্রী মর্যাদা, 3 জন প্রতিমন্ত্রী মর্যাদার বিশেষ সহকারী। তাহলে মন্ত্রী প্রতিমন্ত্রী মর্যাদায় বসে থাকা মোট মানুষ 49 যোগ 10 যোগ 3 দাঁড়াইলো 62 জন। অনির্বাচিত কতজন? 3 জন টেকনোক্র্যাট, 10 জন উপদেষ্টা, 3 জন বিশেষ সহকারী, মোট 16 জন। 16 ভাগ 16 জন 62 জনের কত পার্সেন্ট? 26%। তারেক রহমানের সরকারের মন্ত্রী আর প্রতিমন্ত্রীর চেয়ারে বসে থাকা প্রত্যেক 4 জনের 1 জন অনির্বাচিত সংসদ সদস্য না। আর সংবিধান কি বলছিল? সর্বোচ্চ 10%। 10%-এর জায়গায় 26%। এর মধ্যে 3 জন অন্তত শপথ নিছে, বাকি 13 জন, 10 উপদেষ্টা আর 3 বিশেষ সহকারী শপথই নেয়নি। অথচ মন্ত্রণালয় চালাইতেছে, রাষ্ট্রীয় সিদ্ধান্ত বসতেছে। এই নিয়ম ভাঙা নিয়ে সরকার ছাপাই দিতে পারে, সেটা কয়ে রাখি। আগেই সে রাস্তাটা মাইরে রাখতে হবে। সেটা কি? রুলস অফ বিজনেসের ভেলকি দিতে পারে। আপনাকে সরকার বলবে এরা তো মন্ত্রী না, এরা উপদেষ্টা, তাই 10% কোটা এদের গোনা যাবে না। এই যুক্তিটা, এটা ভেলকি, এই যুক্তিটাই ফালতু। কেন? কারণ এই উপদেষ্টা নিয়োগের ভিত্তিটা কি? রুলস অফ বিজনেসের
96 রুল 3 রুলস অফ বিজনেস জিনিসটা কি মনে আছে? অনুচ্ছেদ 55(6) যেখানে বলা আছে রাষ্ট্রপতি সরকারি কার্যক্রম বন্টনের জন্য বিধি প্রণয়ন করবে, সেই বিধির নামই রুলস অফ বিজনেস। মানে এই রুল অফ বিজনেস জন্ম নিছে সংবিধানের একটা অনুচ্ছেদ থেকে। এই রুল অফ বিজনেস সংবিধানের সন্তান, সংবিধানের অধীন, আইনের ভাষায় সাবঅর্ডিনেট ল বা অধস্থ নাই। আর এই একটা সহজ নিয়ম আছে, সন্তান কখনো বাবার চেয়ে বড় হইতে পারে না। অধস্থ আইন কখনো মূল সংবিধানের সীমা ভাঙতে পারে না। সংবিধান বলছে অনির্বাচিত লোককে মন্ত্রিসভায় বসাইতে হইলে 10% কোটায় শপথ নিয়ে বসাইতে হবে। এখন আপনি রুলস অফ বিজনেস দিয়ে সেই সীমা পাশ কাটাইতেছেন, বলতেছেন এরা মন্ত্রী না উপদেষ্টা, অথচ এদের মন্ত্রী মর্যাদা দিতেছেন, মন্ত্রণালয় দিতেছেন। এটা আইনে একটা নাম আছে, বলে কালারেবল লেজিসলেশন। বাংলায় হচ্ছে রং মাখানো আইন, যেটা সরাসরি করা নিষেধ, সেটা ঘুরায় ফিরায় করা। তো রুল 3 কি বলছে? নিজে বলছে প্রধানমন্ত্রী উপদেষ্টাকে বিষয় বরাদ্দ করতে পারবেন তার পরামর্শ এবং সহায়তা নেওয়ার জন্য। খেয়াল রাখেন, পরামর্শ এবং সহায়তা। পরামর্শ রুলের নিজের ভাষা। তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় চালানো কি, পররাষ্ট্র মন্ত্রণালয় চালানো কি পরামর্শ, প্রতিরক্ষা মন্ত্রণালয় চালানো কি সহায়তা? এরপরেও আছে শপথের প্রশ্ন, কি সেটা? সংবিধানের অনুচ্ছেদের 148 বলছে 3য় তফসিলে যাদের কথা আছে তাদের পদে বসার আগে শপথ নেবেন। 3য় তফসিলে স্পষ্ট লেখা আছে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীকে শপথ নিতে হবে। মন্ত্রীর শপথে কি বলতে হয়? রাষ্ট্রপতির সামনে দাঁড়ায় বলতে হয় আমি সংবিধানের রক্ষণ, সমর্থন এবং নিরাপত্তা বিধান করব। মানে আমি সংবিধান রক্ষা করব, এই অঙ্গীকার করে কেবল রাষ্ট্রের চেয়ারে বসা যায়, তার বাইরে যায় না। এখন প্রশ্ন, এই 13 জনকে শপথ নিছে। 17 ফেব্রুয়ারি সুপ্পু শপথ পড়াইছে প্রধানমন্ত্রীকে, 25 জন মন্ত্রীকে, 24 জন প্রতিমন্ত্রীকে, ব্যাস। এই উপদেষ্টার বিশেষ সহকারীরা সেই তালিকায় ছিল না। এদের কেউ রাষ্ট্রপতির সামনে দাঁড়ায় সংবিধান রক্ষার শপথ নেয়নি। তাহলে কি দাঁড়াইলো? যিনি সংবিধান রক্ষার শপথ নেয়নি তিনি সংবিধানের নামে রাষ্ট্রের মন্ত্রণালয় চালাইতেছেন। যিনি শপথ নেননি তিনি রাষ্ট্রের গোপন তথ্য, নিরাপত্তা সংক্রান্ত দলিল, কূটনৈতিক গোপনীয়তা সবকিছু নাগাল পাইতেছে। কোন অধিকারে? মিলিটারি অফিসার শপথ নেন, মন্ত্রী শপথ নেন, কারণ শপথটাই বিশ্বাসের বন্ধন। শপথহীন একজন মানুষের হাতে রাষ্ট্রের গোপন তথ্য, এটা শুধু আইন ভাঙা না, এটা নিরাপত্তায় ফাটল, এটা সংবিধান বিরোধী কাজ, এটা রাষ্ট্র বিরোধী কাজ। আরো একটা গুরুতর সমস্যা আছে, কি সেটা? কল্পনা করেন একজন উপদেষ্টা একটা ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত নেন। মানুষের তো ভুল হইতেই পারে, তাই না? ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল। তারপরে ধরেন ভুল করলো, দেশের ক্ষতি হইলো, তাকে এখন তার কাছে কে জবাব চাইবে? মন্ত্রী হইলে সংসদের দ্বারা জবাব দিতে হইতো, বিরোধী দল প্রশ্ন তুলতো। এটাই অনুচ্ছেদের 55(3) সংসদের কাছে দায়বদ্ধতা। কিন্তু উপদেষ্টা তো মন্ত্রিসভার সদস্যই না, শপথও নেয়নি। তাহলে সংসদ থেকে কিসের ভিত্তিতে ডাকবে, কিসের ভিত্তিতে জবাবদিহি করাবে? রাষ্ট্রের প্রশাসনের শৃঙ্খলটা কি? সচিব দায়বদ্ধ মন্ত্রীর কাছে, মন্ত্রী দায়বদ্ধ সংসদের কাছে, সংসদ দায়বদ্ধ জনগণের কাছে। উপদেষ্টা এই পুরা শৃঙ্খলের বাইরে, ক্ষমতা ভোগ করতেছে মন্ত্রীর, দায় নিতেছেন না, কিচ্ছু না। কি মজা, মজাই মজা। বাচ্চা পয়দা করবা, বাপ মায়ের দায়িত্ব নিবা না, ক্ষমতা আছে, জবাবদিহিতা নাই। সরকারকে একটা ফাইনাল প্রশ্ন করা উচিত ছিল সংসদে, এই উপদেষ্টার আসলে কি? দুইটার একটা উত্তর দিবেন। যদি বলেন এরা নিছক পরামর্শ দেয়, তাইলে পররাষ্ট্র, প্রতিরক্ষা, শিক্ষা মন্ত্রণালয় পূর্ণ দপ্তর এদের হাতে কেন? পরামর্শদাতাকে তো মন্ত্রণালয় বন্টন করা যায় না, পরামর্শদাতাকে কেন মন্ত্রণালয় বন্টন করে গেজেট করতে হইলো? আর যদি বলেন এটা কার্যত মন্ত্রী, তাইলে 56(2)-এর 10% কোটা কোথায়? শপথটা কোথায়? দেখেন, দুইটা উত্তরের কোনোটাই সরকার দিতে পারবে না। বেরোনোর কোনো দরজা নাই। কিন্তু নাসিরউদ্দিন হজ্জার 2 কেজি মাংস কিনে আনিছিল বাসাত। বউরে বলছে পাকাও, মাংস পাকাও ভালো করিয়া, মজা করিয়া যেন খাইতে পারে। বউ পাকায় চাকতে গেছে, একটু এতই ভালো হয়েছে রান্না যে চাকতে চাকতে পুরাটাই খায় ফেলিছে। এখন হজ্জা খাইতে এসছে, বউ মাংস দেয় না। তো হজ্জা জিগায় 2 কেজি মাংস কিনেছিলাম, ওইটা কই? বউ কয় বিড়ালে খাইছে। তো হজ্জা বিড়াল ধরিয়া এনে পাল্লাই তুলিছে, জামাতের পাল্লা আর কি, বুঝি চাও? এই যে এইটা দেখে বিড়ালের ওজন 2 কেজি। হ্যাঁ, হজ্জা কইতেছে এইটা যদি বিড়াল হয় তাহলে মাংসটা কই? আর এটা যদি মাংস হয় তাহলে বিড়ালটা কই? এইটা যদি টেকনোক্র্যাট কোথায় হয় তাহলে 10%-এর বেশি কেন? আর যদি নিছক উপদেষ্টা হয় যে পরামর্শ দিবে, তাহলে মন্ত্রণালয়ের দায়িত্ব কেন তাদের উপরে? এবার আসল মজা, বিএনপির ভণ্ডামিটা ধরাই দিই। এই দলটা বিএনপি সারা জীবন কি করে আসছে, সংসদে কি করে চিল্লায় সংবিধান সর্বোচ্চ আইন, সংবিধানের বাইরে যাওয়া যাবে না, গণভোট মানে না, সংবিধানের দোহাই দিয়া। হাসিনা সেই 72 সংবিধানের উপরে কেমন প্রেম দেখেন, মুখে এই কথা, আর কামে কি করে? কামে 10 জন উপদেষ্টা মন্ত্রী মর্যাদায়, মন্ত্রণালয় সহ, তার সঙ্গে 3 জন প্রতিমন্ত্রী মর্যাদায় বিশেষ সহকারী, সবাই শপথহীন, সবাই দায়বদ্ধতার বাইরে, সবাই সংবিধানের বাইরে। তাহলে বিএনপি সংবিধান প্রেম কি আসলেই প্রেম? তা তো না। এখন কেউ কইবেন যে দাদা ইউনূস সরকারের তো পুরোটাই উপদেষ্টা ছিল, তখন এই কথা কননি কেন? ভালো প্রশ্ন, উত্তরটাও পরিষ্কার। ইউনূসের উপদেষ্টারা সংবিধানের পদে বসছিলেন,
তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে লেখা ছিল, তারা রাষ্ট্রপতির সামনে শপথ নিছিলেন, আর তখন তো সংসদই ছিল না, তাই 90 এবং 10% কোটার প্রশ্ন ছিল না, সেটা ছিল নির্বাচন করানোর জন্য একটা ব্যতিক্রমী সেতু সরকার, সেজন্য বলি আমরা অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু তারেক রহমানের সরকার স্বাভাবিকভাবে নির্বাচিত সরকার, এনে পুরো সংসদ আছে, মন্ত্রিসভা আছে, আর তার পাশাপাশি রুলস অফ বিজনেস দিয়ে শপথহীন উপদেষ্টা বসানো হইতেছে মন্ত্রণালয় সহ। এরই পার্থক্য, নাম এক, উপদেষ্টা কিন্তু একটা সংবিধানের ভিতরের জিনিস, আর একটা সংবিধান পাশ কাটায় বাইরের জিনিস। তারেক রহমানেরটা সংবিধানের একটাই পথ রাখছিল, সর্বোচ্চ 10% অনির্বাচিত কোটায় শপথ সহ দায়বদ্ধতা সহ। আর বাস্তবে কি হইল, মন্ত্রী প্রতিমন্ত্রীর চেয়ারে প্রায় 26% অনির্বাচিত, প্রত্যেক 4 জনে একজন, তাদের 13 জন শপথই নেয়নি, কিন্তু পররাষ্ট্র থেকে প্রতিরক্ষা, শিক্ষা থেকে আইসিটি সব মন্ত্রণালয়ে কাজ দেখতেছে। রুলস অফ বিজনেস নামের একটা অধস্তন আইন দিয়া সংবিধানের সীমা লঙ্ঘন কইরা পাশ কাটায় উপদেষ্টা বসানো হয়েছে। উপদেষ্টা বানায় মন্ত্রীর মর্যাদা দিয়ে, মন্ত্রণালয় দিয়ে, কিন্তু শপথ ছাড়া, দায়বদ্ধতা ছাড়া। এটা ছোট কোনো ব্যাপার না, এটা গণতন্ত্রের ভিত্তিতে ফাটল ধরছে। আর যে দলে কাজ করছে সে উঠতে বসতে সংবিধানের নাম জপে, সংবিধানের দোহাই দেয়। যে মানুষটা সংবিধান রক্ষার শপথ নেয়নি, সে সংবিধানের নামে কেমনে রাষ্ট্র চালা হয়? তাহলে শপথের মানে কি থাকলো? আর সংবিধানটা তো কাগজের টুকরা হয়ে গেল। আর কিছু থাকলো? বিএনপি নিজেই সংবিধানকে কাগজের টুকরা বানায় ফেলছে। এটার বিচার আমি কার কাছে দিবেন? আমাকে বিচার দিতে হবে। আঙ্কার বিএনপির নেতা আগেই বিচার দিয়ে গেছে, আপনারা মোনাজাত ধরেন। সবাই হাত তোলেন। এই শালার বুতারা মুনাজাত কর, মুনাজাত ধর। ওই পুরো শালার বুতারা মুনাজাত ধর। মাইক আনতে বলছেন। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আওয়ামী সন্ত্রাসীদের সাথে। ওই এটা করে কোনদিন মনে মনে খুবই শালা কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সবাই বাড়ি যান, শনিবার হরতাল হরতাল হরতাল।